অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের লেখা নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ গল্পের চতুর্থ এবং শেষ পর্ব। চারিদিক অন্ধকার। নুহাশের ভয় ভয় লাগছে। ভূতের সবকটা গল্প একসঙ্গে মনে পড়ছে। মনে হচ্ছে খাটের নিচে ঘাপটি মেরে একটা কণ্ঠকাটা ভূত বসে আছে। পৃথিবীতে যত ভূত আছে, কণ্ঠকাটা হলো তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এর মাথা নেই, শরীরটা বিশাল, কিন্তু হাত দুটি সেই তুলনায় খুব সরু, প্রায় সুতার মতো। কথা বলে ফিস ফিস করে। দেয়ালে টক টক শব্দ হচ্ছে। কে করছে? তাকালেও কিছু দেখা যাবে না, কারণ অন্ধকার, জমাট অন্ধকার। খাটের নিচে খচমচ শব্দ কেন হচ্ছে? নুহাশ চাপা গলায় বলল, কে কে? কেউ জবাব দিল না। খচমচ শব্দটাও এখন হচ্ছে না। নুহাশ বাতি জ্বালালো। তার ঘুম আসছে না। বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছে না। গল্পের বই পড়া যায়, কিন্তু মার সবগুলি গল্পের বই প্যাকেট করে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। প্যাকেট এখনো খোলা হয়নি। খেলনাগুলি নিয়ে কি কিছুক্ষণ খেলবে? একা একা খেলতেও ইচ্ছে করছে না। এই এক আশ্চর্য ব্যাপার, কখনো একা খেলা যায় না। খেলার জন্য সবসময় একজন কাউকে দরকার। বড়রাও খেলতে পারে, যেমন বাবা। বাবার সঙ্গে নুহাশ অনেক ধরনের খেলা খেলে। সবচেয়ে বেশি খেলে রান্নাবাটি। পৃথিবীতে যত খেলা আছে তার মধ্যে রান্নাবাটি খেলা হলো সবচেয়ে ভালো খেলা। মিছিমিছি রান্না করতে হয়, মিছিমিছি রান্না খেয়ে মিছিমিছি বলতে হয় রান্না খুব ভালো হয়েছে। এই কথা বলতে হয় সত্যের মতো করে। বলার সময় হাসা যাবে না। বাবা খুব ভালো মিছিমিছি কথা বলেন, মনে হয় সত্যি কথা বলছেন। ওই দিন সে বাবার সঙ্গে রান্নাবাটি খেলা খেলল। নুহাশ বলল, ওগো, তরকারিটা কেমন হয়েছে দেখো তো। বাবা গম্ভীর হয়ে বললেন, ভালো হয়েছে, লবণ একটু কম হয়েছে। রংটা এমন হলুদ হলুদ কেন? তরকারিতে রং না হলে আমি খেয়ে আরাম পাই না। হলুদ বেশি দিয়েছ নাকি? মরিচ বেশি দেওয়া দরকার ছিল, তাহলে রং হতো। মরিচ ইচ্ছা করে কম দিয়েছি। মরিচ বেশি হলে বাচ্চারা খেতে পারে না। ওদের জন্য আলাদা রান্না করলেই পারো। আমি একা মানুষ, এক হাতে কদিক সামলাবো? কেন, কাজের ছেলেটা তো আছে। ও ও কি কিছু জানে নাকি? হাত ধরে ধরে কাজ শেখাতে হচ্ছে। ওই দিন সেটের একটা কাপ ভেঙে ফেলল। সে কি? ভেঙেও তো আবার মিথ্যে কথা বলে। আমাকে বলে, আম্মা আমি হাত দিয়ে শুইয়াও দেখি নাই। কানে ধরে বার করে দাও, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তুমি তো বলেই খালাস, কানে ধরে বের করে দিলে আরেকটা পাবো কোথায়? তোমার নিজের জন্যই তো একজন ফুল টাইম কাজের লোক দরকার। দিনের মধ্যে 10 বার সিগারেট আনাচ্ছ। আচ্ছা, তোমার সিগারেট যা লাগে একসঙ্গে আনিয়ে রাখতে পারো না? যতবার সিগারেট ধরাবে ততবার 1 কাপ করে চা লাগবে। এত কিছু করলে আমি সংসার দেখব কিভাবে? আমার তো 4টা হাত না, মোটে 2টো হাত। নুহাশের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। মনে হচ্ছে বাবার সঙ্গে আর কোনো দিনও রান্নাবাটি খেলা যাবে না, কোনো দিনও না। কত দিন যে সে বাবাকে দেখে না, বাবার বিখ্যাত অনুস্বার কবিতাটা শোনে না। কি যে সুন্দর ওই কবিতাটা। নুহাশের চোখে এবার সত্যি সত্যি পানি এলো। সে চোখ মুছে মেজো মামার দেয়া খেলনার প্যাকেট খুলতে বসল। এই প্যাকেটটা এখনো খোলা হয়নি। প্যাকেটে কি আছে সে জানে, আলাদিনের আশ্চর্য চেরাগ। তবে খেলনা চেরাগ। সত্যিকারের চেরাগ থাকলে তো ভালোই হতো। সে দৈত্যটাকে বলতো,
তুমি এক্ষুনি বাবা মাকে একসঙ্গে করে দাও, এক্ষুনি, এক্ষুনি, এক্ষুনি। আলাদিনের চেরাগটা বেশ ভারী, দেখে মনে হয় লোহার তৈরি, জায়গায় জায়গায় পাথর বসানো, ধরবার হাতলও আছে। নুহাশ বা হাতে হাতল ধরল, ডান হাতে প্রদীপের একটা পাশ ঘষল। অমনি প্রদীপের মুখ দিয়ে প্রথমে সাদা ধোঁয়া, তারপর কালো ধোঁয়া বের হতে লাগলো। শব্দ হতে লাগলো কটকট কটকট। নুহাশ যদি না জানতো এটা একটা খেলনা প্রদীপ, তাহলে অবশ্যই ভয়ে চিৎকার করে উঠত। সত্যিকার প্রদীপের ভেতর থেকে নিশ্চয়ই এরকম কালো ধোঁয়া বের হয়। ও আল্লাহ, ধোঁয়া তো বেরোচ্ছেই, আরো ঘন হয়ে বেরোচ্ছে। মনে হচ্ছে ধোঁয়াটা জমাট বাঁধছে। জমাট বাঁধা ধোঁয়া, ধোঁয়া দিয়ে মানুষের মতো কি যেন তৈরি হচ্ছে। নুহাশ হাত থেকে খট করে প্রদীপ ফেলে দিল। সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেল। তবে ধোঁয়া জমাট বেঁধে মানুষের মতো হয়ে গেল। মানুষের মতো না, অবিকল মানুষ, শার্ট প্যান্ট পরা মানুষ, চোখে চশমা, পকেটে একটা বল পয়েন্ট, কলম, রোগা পটকা ধরনের এক মানুষ, ধবধবে সাদা গায়ের রং, কিন্তু চুলের রং সোনালি। লোকটা বিরক্ত হয়ে বলল, খট করে প্রদীপটা যে ফেলে দিলি, এর মানে কি? ব্যথা লাগে না বুঝি? নুহাশ আতঙ্কে অস্থির হয়ে বলল, তুমি কে? লোকটা আরো বিরক্ত হয়ে বলল, তুমি তুমি করছো কেন? আপনি করে বলো। আপনি কে? আমি কে তা তো বুঝতেই পারছো। তুমি তো কচি খুকি না, আমি হলাম আলাদিনের চেরাগের দৈত্য। নুহাশ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে দৈত্যের মতো লাগছে না। চেহারা দিয়ে দৈত্য বোঝা যায়? দৈত্যের পরিচয় হলো ক্ষমতায়। বলো তোমার কি চাই, দেরি করবে না, ঝটপট বলো, ঝটপট। যা চাই তাই দিতে পারবেন? বোকার মতো কথা বলবে না। যা চাইবে তাই কি করে দেব? আকাশের চাঁদ চাইলে কিনে দিতে পারবো? চাঁদের ওজন কত জানো? 5.7 গুণন 10⁻18 কিলোগ্রাম। আপনি কি সত্যি সত্যি আলাদিনের দৈত্য? অবশ্যই। চেরাগের ভেতর ধোঁয়া হয়ে শুয়ে থাকে, কেউ ঘষলে বের হয়ে আসি। খুকি, তোমার কাছে চিরুনি আছে? চুলটা আছড়ে নেওয়া দরকার, এলোমেলো হয়ে আছে। নুহাশ চিরুনি বের করে দিল। দৈত্য চুল আছড়াতে আছড়াতে বলল, চট করে বলো তোমার কি দরকার, এনে দিচ্ছি। আজ কবি কিছু চেয়ে বসবে না। কদবেল খেতে চাও? কদবেল খেতে চাইলে কোনো একটা গাছ থেকে পেড়ে নিয়ে আসবো। তবে বৃষ্টি হলে পারবো না, বৃষ্টি হয়ে গাছ পিছল হয়ে থাকে, গাছে উঠতে পারি না। আপনি যে সত্যি সত্যি দৈত্য, এটা বিশ্বাস হচ্ছে না। চোখের সামনে দেখলে ধোঁয়া থেকে তৈরি হয়েছে, তারপরেও বিশ্বাস হচ্ছে না? এই হচ্ছে মানবজাতির সমস্যা, এরা কিছুই বিশ্বাস করে না। দৈত্য বিছানায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছল। নুহাশ বলল, এটা তো খেলনা প্রদীপ, এর ভেতর দৈত্য আসবে কিভাবে? না জেনে কথা বলবে না খুকি। আলাদিনের প্রদীপের মতো দেখতে যত প্রদীপ বানানো হয় সবগুলোর ভেতর দৈত্য থাকে, এই হচ্ছে নিয়ম। তবে যে কেউ ঘষলে দৈত্য বের হবে না। মন্দ মানুষের হাতে প্রদীপ কাজ করে না, ভালো মানুষ হতে হবে, বুঝতে পারছো? না বুঝে নুহাশ মাথা নাড়ল। দৈত্যটা মনে হচ্ছে খুব রাগী, তাকে রাগাতে ইচ্ছে করছে না। ও কি খুকি, তোমার কাছে সিগারেট আছে? সিগারেট খেতে ইচ্ছে করছে। আমার কাছে নেই, আব্বুর কাছে আছে। সিগারেট খেলে তো ক্যান্সার হয়। পান আছে? জর্দা দিয়ে একটা পান দাও তো। পানও নেই। দৈত্যটা ফুস করে নিঃশ্বাস ফেলল, বিরক্ত মুখে বলল, খুকি তাড়াতাড়ি বলো তোমার কি চাই।
তোমার কাজটা করে দিয়ে তারপর ঘুমোতে যাব। আরেকটা কথা, প্রদীপটা তুমি খোলামেলা জায়গায় রাখবে। ফ্যানের কাছে রাখলে খুব ভালো হয়। বাক্সের ভেতর রাখবে না। বাক্সের ভেতর রাখলে গরমে আমার ঘুমের অসুবিধা হয়। এখন চট করে বলো কি চাই। আমার বাবাকে এনে দিন। তোমার বাবাকে এনে দিব মানে? উনি কোথায়? মার সঙ্গে ঝগড়া হয়েছে তো, দুজন আলাদা থাকেন। মানুষগুলিকে নিয়ে কি যে যন্ত্রণা, শুধু ঝগড়া করে। তোমার বাবা থাকে কোথায়? জানি না, তবে বদরুল চাচার বাসায় থাকতে পারে। বদরুল চাচার বাসা কোথায়? জানি না। না জানলে খুঁজে বের করব কিভাবে? আপনি দৈত্য, আপনার কত ক্ষমতা। ক্ষমতা আছে ঠিকই, তাই বলে 10 লক্ষ লোকের ভেতর একজনকে খুঁজে বের করা মুশকিল। তার উপর সব মানুষ দেখতে একরকম, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, শুধু স্বভাব ভিন্ন। সাধু স্বভাব, চোর স্বভাব, কেজো স্বভাব। আপনি বাবাকে খুঁজে বের করতে পারবেন না? অবশ্যই পারবো, না পারার তো কিছু নেই। দৈত্যরা অসাধ্য সাধন করতে পারে, তবে সময় লাগবে, অনেক অনেক সময় লাগবে। চট করে করা সম্ভব না। কত সময় লাগবে? 2-3 মিনিট তো লাগবেই। তাহলে আপনি এক্ষুনি নিয়ে আসুন। কিভাবে তাকে আনবেন? বাবা কিন্তু খুব রাগী, 130 পাউন্ড ওজন। তুমি কি ভাবছো তাকে কোলে করে নিয়ে আসবো? মানুষের বাচ্চাগুলি এরকম বোকা থাকে তা তো জানতাম না। আমি তোমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবো। সে এখানে চলে আসবে মনের ভুলে। কখন আসবে? বললাম তো দেরি হবে। এইসব জিনিস চট করে হয় না, অনেক সময় লাগে। 2 মিনিটের আগে এই কাজ করা অসম্ভব। 2 মিনিট ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি ধৈর্য ধরছি। পানি খেয়ে নি। দেখি, 1 গ্লাস পানি দাও তো। আবার বলে বসো না পানি নেই। ঠান্ডা পানি? না, ঠান্ডা পানি না, নর্মাল পানি দাও। আমার টনসিলের প্রবলেম আছে। একবার একটা আইসক্রিম খেয়ে 1 মাস ভুগেছি। দিন রাত কাশি, খক 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 খক। দৈত্য পানি খেয়ে রুমাল দিয়ে মুখ মুছল, তারপর যাই বলে অদৃশ্য হয়ে গেল। নুহাসের মনে হলো পুরো ব্যাপারটাই স্বপ্ন, স্বপ্ন ছাড়া কিছুই না। তার উচিত বিছানায় শুয়ে পড়া। কিন্তু যদি সত্যি হয়, সত্যি হতেও পারে। নুহাস চুপচাপ বসে রইল। আর কি আশ্চর্য, 2 মিনিটের মাথায় কলিং বেল বাজতে লাগলো, যেন কেউ খুব ব্যস্ত হয়ে কলিং বেল টিপছে। রেবেকা বলল, কে কে? নুহাস তার বিছানায় বসে বসেই শুনল মা তার ঘরের দরজা খুলে বের হয়ে এসেছেন। মোনার মাও এসেছে। রেবেকা বলল, পিপ হোল দিয়ে আগে দেখে নাও কে এসেছে, অপরিচিত কেউ হলে খুলবে না। মোনার মা পিপ হোলে চোখ রাখল। ও আম্মা, মনে হইতেছে খালুজান। খালুজান মানে? বসার ঘরের দরজা খোলা হলো। নুহাস আর কিছুই শুনছে না, সে শক্ত হয়ে বসে আছে। একসময় নুহাস শুনল তার মা বলছেন, তুমি তুমি কোত্থেকে? বাসার ঠিকানা পেলে কোথায়? কে তোমাকে ঠিকানা দিয়েছে? মিনহাজের হকচকিত অবস্থা, কিছু বলতে পারছে না। এদিক ওদিক তাকাচ্ছে, তার কপাল ঘাম, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। রেবেকা বলল, কথা বলছো না কেন? বাড়ির ঠিকানা পেলে কোথায়? আমি জানি না। আমি জানি না মানে? আবার রসিকতা? বাড়ি খুঁজে কিভাবে বের করলে? মিনহাজ বিব্রত গলায় বলল, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। রফিকের বাসা খুঁজতে বের হয়েছিলাম। মালিবাগের এক ফ্ল্যাট বাড়িতে সে থাকে। আচ্ছা, এটা কি মালিবাগ? না, এটা মালিবাগ না। এটা যে মালিবাগ না তুমি ভালো করেই জানো।
বিশ্বাস করো আমি জানি না। রফিকের বাসাতেই আমি কলিং বেল টিপেছিলাম। দরজায় লেখা ছিল রফিকুল ইসলাম, 31B, মালিবাগ। তোমার এই জাতীয় অদ্ভুত গল্প আগেও অনেক শুনেছি, আর শুনতে ভালো লাগছে না। রাত হয়ে গেছে, তুমি তোমার বন্ধুকে খুঁজে বের করো, আমরা ঘুমোতে যাব। এটা মালিবাগ না? না, এটা পুরনো পল্টন। ব্যাপারটা কি করে ঘটলো আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি রিক্সা থেকে নামলাম রেল ক্রসিং এর কাছে, মালিবাগ রেল ক্রসিং। তোমার বানানো গল্প সারা জীবন ধরে শুনছি, আর না। নুহাস? নুহাস কোথায়? নুহাস আছে নুহাসের ঘরে। ওকে একটু দেখে যাই। ও ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকা যাবে না। চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো তোমার খুব পছন্দের জিনিস। বৃষ্টিতে সারাদিন ভেজার জন্য মনে নেই তুমি তোমার বন্ধুদের নিয়ে শালবনে গেলে, সারাদিন বৃষ্টিতে ভিজে রাতে জ্বর নিয়ে ফিরলে। আমি বরং সোফায় শুয়ে থাকি, আমার মাথা ঘুরছে, কোনো একটা সমস্যা হয়েছে। আমি কি করে এখানে এলাম বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। আজ রাতটা থেকে যাই। না, তোমার যন্ত্রণা সহ্য করতে আমি আর রাজি না। দেখো রেবেকা, আমার গায়ের লোম এখনো সব খাড়া হয়ে আছে, এখনো কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা কি, সমস্যাটা কি? বন্ধুর বাসায় যাও, বন্ধুর সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করো। আচ্ছা, যাই তাইলে। এটা কোন জায়গা বললে? পুরনো পল্টন। ও আচ্ছা, পুরনো পল্টন। কি অদ্ভুত কাণ্ড। রেবেকা, যাই। হ্যাঁ যাও, গুড নাইট। নুহাসের বিছানায় দৈত্য পা ঝুলিয়ে বসে আছে, তার মুখ বিষণ্ণ। দৈত্য বলল, খুকি, তোমার কি যেন নাম বললে? নুহাস। নুহাস। মনে থাকে না, স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। বয়সের জন্য এটা হয়েছে। আমাকে দেখে যত কম বয়স মনে হয়, আসলে তা না। 10,133 বছর। যাই হোক, শোনো নুহাস, তোমার বাবাকে এনেছিলাম, লাভ কিছু হলো না। কি করা যায় বলো তো? আমি জানি না। একটা কিছু বুদ্ধি বের করো। আমি ছোট মানুষ, আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। ছোটদের মাথাতেই বেশি বুদ্ধি আসে, বুদ্ধি থাকে না বড়দের মাথায়। মানুষ যত বড় হয় তত বুদ্ধি কমে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ব্রেন পচে গোবর সার হয়ে যায়। তা না হলে তোমার বাবা মা এরকম ঝগড়া করবে কেন? নুহাসের চোখে পানি এসে গেছে। সে অন্যদিকে তাকিয়ে আছে, যাতে দৈত্য তার চোখের পানি দেখতে না পারে। নুহাস? জি? কাঁদছ নাকি? জি, কাঁদছি। কান্না বন্ধ করো, কেঁদে কখনো কিছু হয় না, বুদ্ধি বের করতে হবে। তোমার মাকে ভয় দেখালে কেমন হয়? সারা রাত মারাত্মক ভয় দেখাবো, ঠান্ডা পানি মাথার উপর ঢেলে দেব। তাতে কি হবে? ভয়ে হালুয়া টাইট হয়ে যাবে। তখন বুঝতে পারবে একা থাকা সম্ভব না, তোমার বাবাকে নিয়ে আসবে। নুহাস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবাকে না এনে মা যদি অন্য একটা লোককে বিয়ে করে ফেলে, তখন কি হবে? দৈত্য মাথা দুলাতে দুলাতে বলল, হ্যাঁ, এটা বিবেচনাযোগ্য সমস্যা। এক লাইনে চিন্তা করিনি। বয়সের কারণে আমার নিজের ব্রেনও পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তোমার মাকে ভয় দেখানো যাবে না, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাবে। অন্য কিছু করতে হবে। আজ রাতটা ঠান্ডা মাথায় চিন্তা করি, কাল সমস্যার সমাধান করব। তুমি ঘুমিয়ে পড়ো খুকি। আমার ঘুম আসছে না। ঘুম তো আমারও আসছে না। ভালো ঘুম না হলে বুদ্ধি খুলবে না। কি করা যায় খুকি বলো তো? আমার সঙ্গে রান্নাবাটি খেলবেন?
রান্নাবাটি আবার কেমন খেলা? আমি মিছি মিছি রান্না করব, আপনি সেগুলো খাবেন, খেয়ে বলবেন মজা হয়েছে। মন্দ না, খেলাটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আসো খেলা যাক। নুহাস সাদা কাগজ কুচি কুচি করে কাগজের ভাত রান্না করলো, হলুদ কাগজ কুচি কুচি করে কাগজের ডাল রান্না করলো, সবুজ কাগজ কুচি কুচি করে তৈরি হলো সবজি। দৈত্যকে খেতে দেয়া হলো। সে পুরোটা মুখে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল। নুহাস হতভম্ব। দৈত্য বলল, খেতে তো আসলেই ভালো লাগছে, বিশেষ করে সবজিটা খুবই চমৎকার হয়েছে। সবজি কি আরো আছে? জি না। আরো খানিকটা রেঁধে ফেলো, দারুণ টেস্ট হয়েছে। আপনি সত্যি সত্যি খেয়ে ফেলেছেন? মিথ্যা করে খেতে হয়। দৈত্য অবাক হয়ে বলল, মিথ্যা করে আবার কিভাবে খায়? তোমার কথাবার্তা তো ভারী অদ্ভুত। যাই হোক, দয়া করে আরো খানিকটা সবজি রান্না করো, সবজি খেয়ে ঘুমাবো। এমনিতেও আমার সবুজ শাকসবজি খাওয়া দরকার, ভিটামিন আছে। ভোরবেলা রেবেকার লক্ষ্য করল নুহাসের চোখ লাল, গা গরম। রেবেকা চিন্তিত হয়ে বলল, চোখ লাল কেন নুহাস? নুহাস বলল, এমনি। রাতে ঘুম হয়নি? হয়েছে। গা গরম লাগছে, চিন্তার ব্যাপার হলো তো। জ্বর সারছে না কেন? আপনার মা বলল, জেন ভূতের বাতাস লাগলে জ্বর সারে না। তুমি চুপ করো মনের মা, জিন ভূতের বাতাস বলে কিছু নেই। না থাকলে নাই, আমার উপরে রাগ হন কেন? জিন ভূতের উপরে রাগ হলে ভিন্ন কথা। তোমার উপরে রাগ করি কারণ তুমি সুযোগ পেলেই তুমি নুহাসের সঙ্গে জিন ভূতের গল্প করো। গল্প করে করে ওর সাহস দিয়েছ কমিয়ে, ভিতর একশেষ হয়েছে। সাহস কমে নাই আম্মা, মাশাল্লাহ সাহস বাড়ছে। কাল রাতে একলা একলা ঘুমাইছে। মোনার মা। জি। মুখে মুখে কথা বলবে না। জি আইসা। আজ নুহাসকে স্কুলে নেওয়ার দরকার নেই। জি আইসা। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর রিপোর্টগুলো সব আজ দেবে। রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো। আর শোনো, সদর দরজা সারাক্ষণ বন্ধ রাখবে, যেই আসুক দরজা খুলবে না। আইসা। মনে থাকবে তো? থাকবো। নুহাসের বাবা এলেও খুলবে না। এইটা কেমন কথা কোন আম্মা? তোমাকে যা করতে বলেছি করবে। নুহাসের বাবা এলেও দরজা খুলবে না। আমার অনুপস্থিতিতে এই বাড়ির দরজা খোলা হোক তা আমি চাই না। এইটা তো আম্মা সম্ভব না। সম্ভব না কেন? নুহাস আফার আব্বা আসবো, আর আমি দরজা বন্ধ করে থাকবো? এইটা সম্ভব না। সম্ভব না হলে তুমি চলে যাও, তোমাকে রাখাও আমার পক্ষে সম্ভব না। জি আইসা। তুমি তোমার বিছানা বালিশ নিয়ে আজ সন্ধ্যাবেলায় চলে যাবে, আমি অন্য মানুষ রাখবো। আইসা। আমি নিজেও ঠিক করছিলাম যামু গিয়া। যেই বাড়িতে শান্তি নাই সেই বাড়িতে কাম কইরাও আরাম নাই। ভালোই হইছে। রেবেকা অফিসে চলে যাওয়ার পরপরই নুহাস তার ঘরের দরজা বন্ধ করে দিল। চিকন গলায় ডাকল, আপনি কি এখনো ঘুমোচ্ছেন? দৈত্য বলল, ঘুমোচ্ছিলাম, তোমার মার চেঁচামেচিতে ঘুম ভেঙছে। মহিলা বিদায় হয়েছেন? হ্যাঁ। দৈত্য খাটের নিচ থেকে বের হয়ে এলো। তার মাথার চুল এখন সবুজ, ঝকঝকে সবুজ। নুহাস অবাক হয়ে বলল, আপনার চুল সবুজ কেন? কাল রাতে সবুজ রঙের সবজি খেয়ে এই অবস্থা। আমরা যখন যে রঙের খাবার খাই মাথার চুলের রং তাই হয়। কাল রাতে সবজি হজমও হয়নি, পেটের ভেতর ফুটফুট শব্দ হচ্ছে, মনে হচ্ছে ডায়রিয়া হয়ে যাবে। ডায়রিয়া হলে অসুবিধে নেই, স্যালাইন বানিয়ে আপনাকে খাওয়াবো। কিভাবে বানাতে হয় আমি টিভি থেকে শিখেছি। 1 মুঠ গুড় লাগে আর 1 চিমটি লবণ, তারপর খোটা দিতে হয়, মুখে বলতে হয় দিলামটা দিলাম গ্লুটা। দৈত্য হেসে ফেলল, প্রথমে নিচু গলায়, তারপর শব্দ করে হি হি হু 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 হু।
রান্নাঘর থেকে মুনার মা চেঁচিয়ে বলল, কে 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 হাসে? নুহাস বলল, আমি হাসছি, আমি। সে কেমন করে হাসেন? মুখের মধ্যে ধক করে উঠছে, মনে হয়েছে জিন ভূত হাসে। দৈত্য বিরক্ত হয়ে বলল, তোমাদের এই কাজের মেয়েটাকে বোকার হদ্দ বলে মনে হচ্ছে। জিন ভূতের হাসি আর দৈত্যের হাসি এক হলো? কোথায় জিন ভূত আর কোথায় দৈত্য? কোথায় চড়ুই পাখি আর কোথায় উট পাখি? এই মহিলাকে একটা আছাড় দিতে ইচ্ছে করছে। নুহাস বলল, বুয়ার উপর আপনি রাগ করবেন না, বুয়া খুব ভালো। আমি সহজে রাগ হই না, কিন্তু দৈত্যদের অপমান আমার পক্ষে সহ্য করা মুশকিল। যাক, বাদ দাও। তোমার সমস্যার সমাধান কি করে করা যায় তাই এখন জরুরি, অন্য কিছু তেমন জরুরি না। তোমার সমস্যার সমাধান হোক, তারপর ওই মেয়ের কানের কাছে আমি এমন হাসি দেব, সে বুঝবে দৈত্যের হাসি কি, কত প্রকার ও কি কি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু দৈত্য সমাজের অপমান সহ্য করি না। নুহাস বলল, আপনি এক গ্লাস পানি খান, তাহলে রাগ কমবে। দাও, পানি দাও। এক গ্লাস না, দৈত্য পুরোপুরি 2 বোতল পানি শেষ করল। তার রাগ অনেকটা কমল। সে নিচু গলায় বলল, নুহাস। জি? তোমার সমস্যার সমাধান বের করেছি। তোমার মা যখন সকালবেলা তোমার অসুখ নিয়ে চেঁচামেচি শুরু করলেন, তখনই সমস্যার সমাধান পেয়ে গেলাম। কি সমাধান? খুব সহজ সমাধান। তোমার মা তো তোমার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার সেই রিপোর্ট দেখে আঁতকে উঠবেন। আঁতকে উঠবেন কেন? আঁতকে উঠবেন কারণ রিপোর্ট খুব ভালো। রিপোর্ট দেখে মনে হবে তোমার ভয়ঙ্কর এক অসুখ হয়েছে, এমন ভয়ঙ্কর যে তুমি 2 মাসের বেশি বাঁচবে না। আমি কি 2 মাসের বেশি বাঁচব না? আরে না, তুমি বাঁচবে অনেক দিন। রিপোর্টগুলি বদলে দিতে হবে। খুব কঠিন কাজ, করতে হবে। উপায় কি? তারপর কি হবে? ডাক্তার সাহেব তোমার রিপোর্ট দেখে ভিড়মি খেয়ে যাবেন। তোমার মাকে বলবেন তোমার মা ভিমরি খাবে। পাগলের মতো খুঁজে বের করবে তোমার বাবাকে, যাকে বলে মধুর মিলন। আমার রিপোর্টগুলি আপনি কিভাবে বদলাবেন? আছে, উপায় আছে। খুবই কঠিন কাজ, কিন্তু করা সম্ভব। লেখা বদলে দিতে হবে। মুনার মা বন্ধ দরজায় ধাক্কা দিল। কার সাথে কথা কনাফা? কারো সাথে না। তুমি এমন বিশ্রী করে হাসতেছিলা কেন? আর হাসবো না। দৈত্য চাপা গলায় বলল, বিশ্রী হাসি কত প্রকার ও কি কি তোমাকে আমি বুঝিয়ে ছাড়ব। বেয়াদব মেয়ে ছেলে। দৈত্যের হাসিকে বলে জিনভূতের হাসি? কত বড় স্পর্ধা! নুহাস বলল, আচ্ছা, আপনাকে আমি কি ডাকবো? আপনার নাম কি? দৈত্যদের কোনো নাম হয় না। রাম দৈত্য, রহিম দৈত্য বলে কিছু নাই। দৈত্য হচ্ছে দৈত্য। মানুষের মধ্যে এই নিয়ম চালু হওয়া দরকার। মানুষ হচ্ছে মানুষ, নাম আবার কি? রহিমও যা, করিমও তা। নুহাস বলল, আপনাকে ভাইয়া ডাকলে আপনি রাগ করবেন? অবশ্যই রাগ করব। নাকামি ধরনের ডাক আমার অসহ্য লাগে। ভাইয়া, আপুমনি, ছি ছি। আপনি এমন রেগে রেগে কথা বলছেন কেন? দৈত্যদের রাগ ভয়ঙ্কর জিনিস, একবার উঠে গেলে নামতে সময় লাগে। উল্টা দিক দিয়ে গুনলে রাগ কমে যায়। আমি একটা নাটকে দেখেছি, 199, 98, 97 এরকম। দৈত্য সঙ্গে সঙ্গে বলা শুরু করলো, 199, 98, 97, 96, 95, 94। নুহাস বলল, রাগ একটু কমেছে? নুহাস হাসি মুখে বলল, একটু কম লাগছে। বুদ্ধি তো মন্দ না। রাগ বাড়ানোর উপায়টা কি? ঠিক মতো গোনা, 100, 101, 102, 103 এরকম। রাগ বাড়ানোর কোনো নিয়ম নাটকে দেখায়নি।
দৈত্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, প্রয়োজনীয় কোনো জিনিসে নাটকে থাকে না, অপ্রয়োজনীয় জিনিস থাকে। এই জন্যই টিভি দেখা ছেড়ে দিয়েছি। রাগ কমানোর কোনো নিয়ম জানার দরকার নেই, রাগ বাড়ানোর নিয়ম জানাটা অনেক জরুরি। আপনি যা রেগে আছেন, আপনার সঙ্গে কথা বলতে ভয় লাগছে। আপনি বরং কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এটা মন্দ না, বিশ্রাম দরকার। আজ অনেক কাজ বাকি। বিকেলে তোমার মা তোমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। যাবার আগে সব কাজ সেরে রাখতে হবে। ঘণ্টাখানেক ঘুমিয়ে নিলে উত্তম হবে। দৈত্য নুহাসের বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। ডাক্তার সাহেব নুহাসের রিপোর্টগুলি একবার, দুবার, তিনবার উল্টে দেখলেন। একবার করে দেখেন আর তার মুখ অন্ধকার হয়। তিনবার দেখার পর ডাক্তার সাহেব চেহারায় পাল্টে গেল। তিনি কয়েকবার ঢোক গিললেন। রেবেকা বলল, কি হয়েছে ডাক্তার সাহেব? না না, কিছু না। রিপোর্ট দেখলেন? হুম দেখলাম। সব ঠিকঠাক আছে তো? ডাক্তার সাহেব আমতা আমতা করতে লাগলেন। রেবেকা বলল, কি হয়েছে আমাকে বলুন তো ডাক্তার সাহেব। রিপোর্টগুলো ঠিক ইয়ে ইয়ে না। ইয়ে না মানে কি? আপনি পরিষ্কার করে বলুন। আপনি একটু পাশের ঘরে বসুন। রেবেকা ধুক করে উঠল। ডাক্তার সাহেব এমন করছেন কেন? রিপোর্টগুলো কি খুব খারাপ? কি হয়েছে নুহাসের? পাশের ঘরে গিয়েও ডাক্তার সাহেব চট করে কিছু বলতে পারলেন না। আমতা আমতা করতে লাগলেন, ঢোক গিলতে লাগলেন। রেবেকা কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে আমার মেয়ের? রিপোর্টগুলি ভালো না। ভালো না মানে কি? রেড ব্লাড সেলগুলো ডিফর্মড। তার মানে কি? আপনাকে শক্ত হতে হবে। বিপদে মাথা খারাপ করলে চলবে না। আমার মেয়ের কি হয়েছে বলুন। এখন চট করে কিছু বলা ঠিক হবে না, আরো অনেক টেস্ট করতে হবে। চিকিৎসা করলে আমার মেয়ে বাঁচবে কি না বাঁচবে সেটাও শুধু বলুন। যা চিকিৎসা করাতে হয় আমি করাবো, যেখানে মেয়েকে নিতে হয় সেখানে নিয়ে যাব। আপনি শুধু বলুন আমার মেয়ে বাঁচবে কি না। ডাক্তার নিচু গলায় বললেন, যা সন্দেহ করছি তা যদি সত্যি হয়, অবশ্য নাও হতে পারে, মানে হায়াত মত তো মানুষের হাতে না, মানে। রেবেকা আর কিছু শুনল না। ঘর থেকে বের হয়ে এলো, নুহাসকে নিয়ে রিকশায় উঠল। রেবেকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নুহাস বলল, কি হয়েছে? রেবেকা কাঁদতে কাঁদতে বলল, কিছু হয়নি মা, শোনো, আমার শরীরটা ভালো লাগছে না। চলো আমরা দুজনে গিয়ে তোমার বাবাকে খুঁজে বের করে নিয়ে আসি। নুহাস মনের আনন্দ অনেক কষ্টে চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলল, এখন থেকে বাবা কি আমাদের সঙ্গে থাকবে? রেবেকা চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবে। আমরা কি আগের বাসায় ফিরে যাব? তুমি যদি চাও অবশ্যই ফিরে যাব। তুমি কি চাও তা মা? হ্যাঁ, চাই। আর কি চাই জানো? আর চাই বাবা যখন জ্যোৎস্না দেখতে যাবে তখন বাবার সঙ্গে তুমি আর আমিও যাব। অবশ্যই যাব, অবশ্যই যাব মা। নুহাস ঘরে একা, তার বাবা মা পাশের ঘরে। নুহাস ফিস ফিস করে বলল, আলাদিনের চেরাগের দৈত্য, আপনি কি আমার একটা কথা শুনবেন? প্রদীপের ভেতর থেকে উত্তর এলো, কি কথা? একটু বের হয়ে আসুন না। না, এখন আর বের হতে পারবো না, আরাম করে শুয়েছি। কি বলবে বলো। আমি আর মা গিয়ে বাবাকে নিয়ে এসেছি। ভালো করেছো। এখন বাবা মা কি করছে জানেন?
দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। উচিত শাস্তি হয়েছে, আরো কাঁদুক, কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে যাক। আমার খুব খারাপ লাগছে, ওরা ভাবছে আমি সত্যি সত্যি মরে যাচ্ছি। ওরা যা ইচ্ছে ভাবুক, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও তো। কালই এরা তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। সেই ডাক্তার বলবে তোমার কিছুই হয়নি। তখন তারা আর কষ্ট পাবে না। একটা দিন তারা কষ্টে করে থাকুক। তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কাজেই কিছু কষ্ট তাদের পাও না। দৈত্য ভাইয়া, খবরদার, ভাইয়া রাখবে না। আপনি কি একটু বের হয়ে আসবেন 1 মিনিটের জন্য? কেন? আপনাকে একটু দেখতে ইচ্ছে করছে। শোনো নুহাস, তুমি একটা সমস্যার মধ্যে পড়েছিলে। আমি তোমাকে সমস্যা থেকে মুক্ত করেছি। আমার কাজ শেষ হয়েছে, কাজেই তুমি আর আমাকে দেখবে না। এই যে কথা বলছি, আর কথাও বলবো না। তুমি ভালো থেকো, কেমন? নুহাস খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে সে বলল, আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে ভাইয়া। একবার শুধু বের হয়ে আসুন, শুধু একবার, আর আপনাকে আসতে হবে না। দৈত্য বের হলো না, কোনো শব্দও করল না। যারা অসম্ভব দয়ালু, তাদের পক্ষে অসম্ভব নিষ্ঠুর হওয়া সম্ভব। অনেক রাত। বড় খাটের মাঝখানে নুহাস, এক পাশে বাবা আর অন্য পাশে মা। নুহাস বলল, বাবা, অনুসার কবিতাটা একবার বলো না শুনি। মিনহাজ কবিতা শুরু করল। নুহাস আব্বুটিং, গোলটা চক্ষুং, হাসটুং করছিং, ফিকফিকিং, হাসটুং দেখুং, আদর লাগছিং। কবিতাটা নুহাস হাসছে। আকাশে বিরাট বড় চাঁদ। জানালা গলে সেই চাঁদের আলো এসে পড়েছে নুহাসের মুখে। গভীর আনন্দ এবং গভীর দুঃখে নুহাসের চোখ বারবার ভিজে উঠছে। চাঁদের আলোয় কি সুন্দর লাগছে নুহাসের কান্না ভেজা মুখ। পরিশিষ্ট। নুহাস এখন অনেক বড়, তার একটি ভাইও হয়েছে। মিনহাজ সাহেব তার নাম রেখেছেন প্লাটিনাম। প্লাটিনামকে নিয়েও তিনি একটি অনুস্বার কবিতা লিখেছেন। সেই কবিতাটি নুহাসের কবিতার মতো এত সুন্দর হয়নি। নুহাস যদিও অনেক বড় হয়েছে, এবার এসএসসি দেবে, তবু তার ধারণা ছোটবেলা আলাদিনের দৈত্য এসে তার সমস্যার সমাধান করে দিয়েছে। কেউ তার এই গল্প বিশ্বাস করে না, সবাই হাসে। সবার ধারণা নুহাস বানিয়ে বানিয়ে গল্পটা বলে। শুধু নুহাসের বাবা মার ধারণা নুহাস পুরো ব্যাপারটা স্বপ্নে দেখেছিল। তবে একজন ডাক্তার প্রথমে যে বলেছিল নুহাসের লিউকোমিয়া হয়েছে, পরে দেখা গিয়েছে এটা ঠিক না। তা কিন্তু সত্যি। নুহাসের লিউকোমিয়া, এক ধরনের রক্তের ক্যান্সার, হয়েছে শুনেই যে তার মা নুহাসের বাবাকে নিয়ে আসেন, তাও কিন্তু সত্যি। কে জানে, হয়তো সত্যি সত্যি দৈত্য এসেছিল, কিংবা কে জানে, হয়তো পুরোটাই শিশু মনের কল্পনা। শিশুদের কল্পনার শক্তি যেমন অসীম থাকে, ঠিক তেমনি পৃথিবীর রহস্যময়তাও অসীম। এই রহস্যময় পৃথিবীতে অনেক কিছুই হতে পারে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নুহাস এবং আলাদিনের আশ্চর্য চেরাগ গল্পের শেষ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।